আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এইচএসসি অ্যান্ড আলিম পরীক্ষার্থী 2025, খুব টেনশনে আছো নিশ্চয়ই, কিন্তু আমি বলবো টেনশনের কোনো কারণ নেই। একটু স্থির হও, যা তোমার সামনে আছে, যেগুলো বলা হচ্ছে সেগুলো একটু গুছিয়ে নাও, আর এগুলোই বারবার পড়তে থাকো। ইনশাল্লাহ দেখবে ভেতরে অনেক আত্মবিশ্বাস চলে এসেছে। এই মুহূর্তে আমি তোমাদের ইংরেজির যে টপিকটা নিয়ে কথা বলবো, সাজেশান দেব যে রুলসগুলো তোমাকে পড়তেই হবে, সেই টপিকটার নাম হচ্ছে ন্যারেশন। ওকে, সো আজকে যে সাজেশনটা তোমাদেরকে দেব, যেগুলো বলবো, এটাই হচ্ছে ন্যারেশনের মূল কথা। দেখো, আরেকটি বিষয় বলি, ন্যারেশন কিন্তু এই টপিকটা একটু কঠিন, সবাই পড়তে চায় না। তো তুমি যদি ন্যারেশন টপিকটা আগের থেকে ভয় করো, আমি বলবো যে এটা স্কিপ করো, এটা অ্যাভয়েড করো। কারণ এটার জন্য একটা ফান্ডামেন্টাল নলেজ দরকার, বেসিক দরকার। এখন সেটা না পড়েই তুমি যদি ন্যারেশনে ভালো করতে চাও, এটা বরং কঠিন হয়ে যাবে। ঠিক আছে, সো যারা পারো তাদের জন্য বেটার। তো চলো আমরা ফার্স্টেই ন্যারেশনের ওপরে একটা স্যাম্পল কোয়েশ্চেন দেখি। বিগত বছরে কী ধরনের প্রশ্ন এসেছে বা আসন্ন বছরে আসতে পারে, একটা স্যাম্পল কোয়েশ্চেন দেখে নিই। ওকে, এই হলো স্যাম্পল কোয়েশ্চেন। স্যাম্পল কোয়েশ্চেনে আমরা একটু দেখি কি ডিরেকশন দেওয়া হচ্ছে, কি করতে বলা হয়েছে। চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল বাই ইউজিং ইনডিরেক্ট স্পিচ। অর্থাৎ নিচে যে ন্যারেশনটি রয়েছে, সে ডিরেক্টটাকে ইনডিরেক্টে রূপান্তর করতে হবে। কিন্তু কোনো কোনো সময় দেখা যায় যে ইনডিরেক্ট দেওয়া আছে, ডিরেক্ট করতে হবে। নর্মালি তো ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হয়, কিন্তু দেখা যাচ্ছে এটার অনেক সময় একটু চেঞ্জও হয়। এনিওয়ে, তুমি যদি রুলসগুলো ভালো করে বোঝো যে আসলে এটা সঠিক নিয়ম কী, তাহলে যেটাই হোক, প্রশ্ন তৈরি করতে বলা হোক বা উত্তর তৈরি করতে বলা হোক, খুব বেশি কঠিন হবে না। আয়োজনটি শুরু করা পূর্বে বলেই যে তোমরা অনেক বছর ধরেই ক্লাস 9-10ও কিন্তু ন্যারেশন ছিল, এইচএসসি সেকেন্ড ইয়ারে উঠেই তোমরা ন্যারেশনও দেখেছ, কিন্তু অনেকে কিন্তু তোমরা ন্যারেশনটা স্কিপ করেছো, পারোনি, বোঝোনি, বিভিন্ন কারণেই ভয় করেছো। তো এখন প্রশ্ন হলো যে তুমি যখন এই মুহূর্তে আমার এই ক্লাসটা করছো, তুমি কি আদৌ ন্যারেশন করবে কিনা বা ন্যারেশনে ফোকাস দেবে কিনা? না, সবাইকে ফোকাস দিতে হবে না, বরং আমি বলবো যে ন্যারেশন এই লেসনটা শুধুমাত্র এখন তারাই করবে যারা আগের থেকে ন্যারেশন পারো। আমি ন্যারেশন যারা পারো বিশেষ করে তাদের জন্য আমি বলবো, দেখো, গ্রামারের সবগুলো আইটেমই তোমাকে টাচ করতে হবে, সবগুলোতে তুমি 5-এ 5 বা পূর্ণাঙ্গ মার্কস পাবে প্রতিটা লেসনে। যেমন নাম্বার বলা হয়েছে তেমন নাম্বারই পাবে। এটা আমার আসলে মেন উদ্দেশ্য নয়, বা আসলে এটা সকল শিক্ষার্থীর এই টার্গেটটাও নেওয়া উচিত নয়। 80 পাবার জন্য আমাকে যা করতে হবে, 20 মার্কস বাদ দিয়ে 80 পাবার জন্য যেগুলো আমাকে টাচ করতে হবে, যেগুলো টাচ করলে আমি একেবারেই যা মার্কস আমি তাই পাবো, সেইগুলো আমি টার্গেট রাখবো। দুই একটা অপশান, দুই একটা প্যাটার্ন বা কোয়েশ্চেন আমি বাদ দিতেই পারি। ধরো কারো কারো কাছে ন্যারেশন খুব কঠিন লাগে, আমার পরামর্শ হচ্ছে, বা ন্যারেশন তুমি বোঝো না, তোমাদের জন্য পরামর্শ হচ্ছে ন্যারেশন তুমি টাচ করবে না, এটা নিয়ে ভাবার দরকার নেই। ন্যারেশন বাদ দিয়ে যেগুলো আছে সেগুলোতে তোমাকে কনফার্ম করতে হবে যে সেগুলোতে তুমি শতভাগ বা সেগুলোতে যে মার্কস রয়েছে 5-এ 5 বা 7-এ 7 বা 10-এ 10, এটা তোমাকে পেতেই হবে। বুঝতে পেরেছ? সেই জায়গা থেকে আমার পরামর্শ থাকবে যে ন্যারেশন যাদের কঠিন লাগে তারা স্কিপ করবে, আলোচনা দেখো, বাট হতে পারে এমনও যে ন্যারেশনের এই আজকের আলোচনা তোমাকে ন্যারেশনে মার্কস পাওয়ার ব্যাপারে হেল্প করছে। ঠিক আছে, তো চলো ফার্স্টেই আমরা ন্যারেশনের বেসিক কিছু সেন্টেন্স রুল দেখি, এরপরে আমরা প্যাসেজ ন্যারেশনে প্রবেশ করব। তো সেন্টেন্স ন্যারেশনের এই পেজে আমি তোমাদেরকে প্রথমত সেন্টেন্স ন্যারেশনের বেসিক রুলগুলো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এগুলোর মধ্যে দিয়ে তোমাদের হারিয়ে যাওয়া রুলসগুলো তোমাদের স্মৃতিতে ভেসে উঠবে, তোমাদের মনে হবে ও আচ্ছা, এই হচ্ছে ন্যারেশন, রাইট। এরপরে আমরা একটা প্যাসেজ ন্যারেশন প্র্যাকটিস করব, অ্যান্ড ইনশাআল্লাহ বিগত বছরের প্রশ্নগুলো কিভাবে সলভ করবে সে টেকনিক দেব। প্রত্যেককে বলবো যে একটু মনোযোগের সাথে এটা রিভিউ করো, কারণ আমি জেনারেল যে রুলসগুলো আছে তার সঙ্গে ব্যতিক্রম কী আসতে পারে আমি সেটাও মাঝে মাঝে বলে দেব। ঠিক আছে? ন্যারেশন পরিবর্তন হয় 5 প্রকার সেন্টেন্সের মধ্য দিয়েই। আমরা যে ধরনের কথাগুলো বলি, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, এই 5 প্রকারের সেন্টেন্সই তোর ন্যারেশন। এখানে 5 ধরনের নিয়ম আছে এরকম নয়, কোনোটার ভেতরে একাধিক রুল রয়েছে। যেমন অ্যাসার্টিভের ভেতরে প্রথম ডিরের বাক্যটা একেবারে সিম্পল, যে রিনা সেইড টু মি আই এম প্রিপেয়ারিং ফর দ্য এক্সাম। তো নর্মালি সেইড টু তুলে যেটা দিতে হয় সেটা হচ্ছে টোল্ড, এটা তোমরা জানো। ইনভার্টেড কমা তুলে দ্যাট দিতে হয়।
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এই বেসিকগুলো একটু দেখে নিও, যাদের কাছে বই আছে পুরনো বইগুলো একটু দেখে নিও, এরপরে বাকি যা আছে তাই। এখন অ্যাসার্টিভের ভেতরে আরও অনেক ধরনের নিয়ম আছে, যেমন কোনো বাক্য যদি চিরন্তন সত্য হয়, যেমন যদি বলা হতো যে রিনা সেইড টু মি, রিনা আমাকে বলেছিল অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, তাহলে কি হতো? তাহলে কোনো পরিবর্তন হতো না, অর্থাৎ চিরন্তন সত্য বাক্যগুলোর কোনো পরিবর্তন হয় না। এরকম কিছু বিষয় আছে, এগুলো একটু দেখে নিও। এরপরে ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক যে বাক্যটা, সেই ধরনের বাক্যগুলোকে ডিরেক্ট থেকে যখন আমরা ইনডিরেক্ট করি, কি পরিবর্তন হয়? করিম সেইড টু হিজ ব্রাদার, ইনভার্টেড কমা তুলে দিয়ে সেখানে আমরা হোয়েন দিচ্ছি। তার মানে যখন কোনো ডাব্লিউএস কোয়েশ্চেন থাকে, সেই ডাব্লিউএস কোয়েশ্চেনটা আমি দিই। এই তো না, একটু মনে করে দেখো। সেকেন্ড পারসন অবজেক্টকে ফলো করে, তার কারণে হি। বাট একটা নিয়ম হলো, যখন দুই পাশেই থার্ড পারসন হয়, করিম হি, হিজ ব্রাদার হি, এখন কোন হি এটা বোঝানোর জন্য আমাকে ব্রাদার বা বি লিখে দিতে হবে। বুঝতে পেরেছ? এইটা কিন্তু পরীক্ষায় ন্যারেশনের ক্ষেত্রে প্রচুর ব্যবহার হয়। আচ্ছা, এরপরে উড রিটার্ন হোম, তারপরে বাকি যা আছে উইল থাকলে উড হয়, তারপরে রিটার্ন হোম। এরপরে এই বাক্যটা দেখি আমরা, শি সেইড টু হিম, সে তাকে বলেছিল হ্যাভ ইউ কমপ্লিটেড দ্য ওয়ার্ক, তুমি কি কাজটা শেষ করেছ? ইনডিরেক্ট করার সময় সেইড টু তুলে আস্কড বসাতে হয়, যেটা আমরা জানি। ইনভার্টেড কমা তুলে ইফ, এইখানটায় বা এগুলোই মনে রাখতে হয় যে ডাব্লিউএস কোয়েশ্চেন থাকলে ডাব্লিউএস কোয়েশ্চেন বসে ইনভার্টেড কমা তুলে দিয়ে, আর যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে তাহলে ইফ বা হোয়েদার ইউজ করতে হয়। ইফ দিলাম, সেকেন্ড পারসন অবজেক্টকে ফলো করে, সেই কারণে এখানে হি হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই জন্য হয়ে গেল পাস্ট পারফেক্ট, বাকি যা আছে তাই। শুধু মনে করো, স্মৃতিতে নিয়ে আসো। ইম্পারেটিভের ক্ষেত্রে আমরা দেখি, ইম্পারেটিভ হচ্ছে বেসিকলি ভার্ব দ্বারা শুরু। এখন এখানে ইম্পারেটিভের অনেক রুলস আছে, যেমন লেটাস দ্বারা হয়, ভার্ব দ্বারা শুরু হয়, ডু নট দ্বারা হয়, নেভার দ্বারা, এগুলো একটু দেখে নিও। দ্য অফিসার সেইড টু দ্য সোলজার, সেইড টু এর পরিবর্তে আমরা আদেশ, উপদেশ, অনুরোধের যে ব্যাপারটা আছে, আদেশ হলে আমরা অর্ডার বলি, উপদেশ হলে অ্যাডভাইস বলি। যদি কোনো সেনাবাহিনী বা সোলজার এরকম ডিফেন্সের ব্যাপার হয়, তাহলে কমান্ড ইউজ করতে হয়, কমান্ডেড। ইনভার্টেড কমা তুলে সেখানে একটা টু দিতে হয়, এটা মনে রাখতে হবে। এই জায়গাগুলোই মনে রাখার, এরপরে বাকি যা আছে তাই। যদি ডু নট দি ইম্পারেটিভ হয়, তাহলে দেখো আমরা সেই টু তুলে সেখানে অ্যাডভাইসড দিলাম, এটা উপদেশ। ইনভার্টেড কমা তুলে দিয়ে নট টু, মনে রাখতে হবে, বাকি যা আছে তাই। নাম্বার 4, অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ মানে কি? মে বা লং দ্বারা শুরু হয়। ওকে, সো রিপোর্টিং ভার্ব তুলে দিয়ে সেখানে প্রে বা উইস্ট দিতে হয়, ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট, ব্যাস নাম। তারপরে নিয়ম হচ্ছে মাইট, মে থেকে মাইট, বাকি যা আছে তাই। ব্যাপারটা এরকম যে আমি তোমাকে ফাইনালি ন্যারেশন প্র্যাকটিস করাবো, কিন্তু তার আগে একটু আমরা বলবো যে রিহার্সাল করে নিচ্ছি একটু, ঠিক আছে? দেখে নিচ্ছি ফাইনাল যুদ্ধে নামার পূর্বেই ছোট একটা প্রস্তুতি। এক্সক্লেমেটরি সেন্টেন্স, দ্য উইম্যান সেইড অ্যালাস। অ্যালাস কিসের প্রতীক? দুঃখের, হুররা, আনন্দের। তো যখন অ্যালাস ইউজ করা হয়, রিপোর্টিং ভার্ব তুলে দিয়ে সেখানে দিতে হয় এক্সক্লেম উইথ সরো, ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট। আই ফার্স্ট পারসন ফলো করবে সাবজেক্টকে, সেই জন্য শি। লস্ট পাস্ট টেন্স হলে পাস্ট পারফেক্ট টেন্স হয়। মাই চাইল্ড, তার মানে ওই মেয়েটার, তাহলে শি থেকে হার চাইল্ড, তাই তো? এখানে সবশেষে কয়েকটা বিষয় নোট তোমরা আকারে নিয়ে নিতে পারো, যে আসলে ন্যারেশনের ক্ষেত্রে কোন জিনিসগুলো জেনে পরীক্ষার হলে যাওয়া দরকার। তুমি হয়তো বা ন্যারেশন পারো, তবুও মনে রাখবে। নাম্বার 1 হচ্ছে পারসন চেঞ্জ। নাম্বার 2, এখানে নাম্বার না দিই, পারসন চেঞ্জ। নাম্বার 2, রিপোর্টিং ভার্ব, শর্টকাটে আরভি বলছি, রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব সেইড তুলে দিয়ে টোল্ড, আস্কড, এইগুলো রিপোর্টিং ভার্ব। এরপরে গুরুত্বপূর্ণ বিষয় এসে যায় যে ইনভার্টেড কমা তুলে দিয়ে কি বসে? ইনভার্টেড কমা। ইনভার্টেড কমা তুলে সেখানে কি বসে? শর্টকাটে বললাম যে ওখানে কি দ্যাট বসে, ওখানে কি ডাব্লিউএস কোয়েশ্চেন বসে, নাকি ওখানে ইফ বা ওয়েদার বসে, নাকি ওখানে টু বসে। ঘুরে ফেরে তো এই কয়টা জিনিস। এরপরে গুরুত্বপূর্ণ প্রসঙ্গে এসে যায়, সেটা হচ্ছে টেন্স চেঞ্জ।
এবং তারপরে হচ্ছে নিকটবাচক শব্দ, টুমোরো থাকলে দ্যাট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য ফলোয়িং ডে, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে, বুঝতে পারছো, হেয়ার থাকলে দেয়ার। সো এই অ্যাডভার্বিয়ালগুলোর পরিবর্তন, অ্যাডভার্বিয়ালগুলো, তাহলে এই সবগুলোই মোটামুটি তোমাকে মনে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত পার্সন চেঞ্জ হয়, এরপর রিপোর্টিং ভার্ব, ইনভার্টেড কমা তুলে কি বসে, টেন্স পরিবর্তন। এই সবগুলোর ভিতরে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টেন্স। সো টেন্সের ব্যাপারটাকে আমি ফোকাস দিলাম। আশা করি এই কয়েকটি জিনিস তোমরা মনে রেখে পরীক্ষার হলে যাবে এবং তারপরে প্যাসেজ ন্যারেশন প্র্যাকটিস করবে। এই মুহূর্তে আমরা একটা প্যাসেজ ন্যারেশন প্র্যাকটিস করব। তবে প্যাসেজ ন্যারেশন প্র্যাকটিসের পূর্বে যারা ন্যারেশন পারো, প্যাসেজ ন্যারেশন পারো না, তারা কিন্তু কমন একটা কথা বলো, আমি সেটাই বলতে চাই। অনেকেই আমাকে বলো যে স্যার সেন্টেন্স ন্যারেশন আপনি যেগুলো বোঝালেন একটা একটা করে ছোট ছোট বাক্যগুলো, সেগুলো তো পারি, কিন্তু যখন প্যাসেজ ন্যারেশন দেন সেটার পারি না। এর পেছনে কারণই হলো যে প্যাসেজ ন্যারেশন পারার পূর্ব শর্ত সেন্টেন্স ন্যারেশনে যে বেসিক রুলগুলো সেগুলো তুমি ক্লিয়ারলি বোঝো না, বোঝো বাট ক্লিয়ারলি নয়। সো আমি রিকোয়েস্ট করব যে তুমি অবশ্যই এটা ক্লিয়ারলি বোঝার চেষ্টা করবে। ওকে, সো চলো আমরা এবার একটু প্যাসেজ ন্যারেশন প্র্যাকটিস করি। ডিয়ার স্টুডেন্টস, ন্যারেশন শুরু করব, কিন্তু শুরুর পূর্বে একটি কথা বলি। যে কোনো শিক্ষার্থী, ধরো আমি তোমাকেই বলছি, তুমি যদি শিক্ষার্থী হয়ে থাকো, মনে রেখো সফল হবার ক্ষেত্রে দুইটি জিনিস খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে রেগুলারিটি, অ্যান্ড নাম্বার 2 হচ্ছে কনসিস্টেন্সি। তুমি একটি কাজ যদি রেগুলারলি করো, প্ল্যানিং ওয়েতে করো, রুটিন মাফিক, এবং সেইটার মধ্যে যদি কনসিস্টেন্সি, দ্যাট মিন্স ধারাবাহিকতা থাকে, দেখবে সেইটা কিন্তু সফল হওয়া অনেক সহজ হয়, সেই কাজে সফল হওয়া অনেক বেশি সহজ হয়। 1 ক্লিক 5 আওয়ার্স, লম্বা এই এপিসোড, আমি জানি না কতটুকু মনোযোগ ধরে রাখতে পেরেছ, কিন্তু ধরে তোমাকে রাখতেই হবে। কোনো কোনো সময় খেতে অনেক কষ্ট লাগে, তেতো বিষ, তেতো খুবই, তবু আমরা খাই এ আশায় যে রোগ ভালো হয়ে যাবে। আলহামদুলিল্লাহ তাই হয়। আমি বলবো বিশ্বাস এক গুরুত্বপূর্ণ বিষয়, কনফিডেন্স তোমাকে অন্য মাত্রায় নিয়ে যাবে। তোমরা যারা 1 ক্লিক 5 আওয়ার্সের এই আয়োজনে যুক্ত হয়েছ এবং প্রায় এই এতটা সময় পর্যন্ত আমার সঙ্গে লেগে আছো, আর কিছু ঘন্টা, কয়েক ঘন্টার পরেই এই আয়োজনটা শেষ হবে, মনোবল হারাবে না। যে যে জায়গাটায় তোমার কাছে তেতো লেগেছে, বুঝতে পারোনি, আবার রিভিশন করে ওই জায়গাতে বেশি করে ফোকাস দাও। সব কিছুই তো এখন তোমার হাতে, সুযোগকে কাজে লাগাও। এনিওয়ে, শুরু করছি প্যাসেজ ন্যারেশন। এই কথাগুলো মাঝে মাঝে এই কারণে বলতে হচ্ছে, অ্যাজ এ টিচার আমার এই কথাগুলো মনে হয় যে একজন শিক্ষার্থী কেন ঝরে যায়। একজন শিক্ষার্থী ঝরে যাওয়ার পেছনে গল্প তার দারিদ্রতা নয়, প্রত্যন্ত গ্রাম অঞ্চলে থাকা নয়। একজন শিক্ষার্থী ঝরে যাওয়ার পেছনে মূল কারণই হলো সে কোথাও যদি কিছু না বোঝে, কোথাও যদি তার সমস্যা থাকে, এইগুলো সমাধানের কাউকে পায় না, সে তার মনের কথাগুলো বলার সে কাউকে পায় না। আমি একেবারে শতভাগ নিশ্চিত করে বলতে পারি, ইন্টারমিডিয়েট আলিম পরীক্ষার প্রাককালে একটা বড় সংখ্যক শিক্ষার্থী থাকে যারা শুধুমাত্র হতাশায় ভোগে, একটু হাত ধরে টেনে নিলেই তারা কিন্তু সামনে আসতে পারে, উঠে আসতে পারে। ঠিক সেই মর্মেই তোমাদের জন্যই মূলত 1 ক্লিক 5 আওয়ার্সের এই আয়োজনটা। যদি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করো, কৃতজ্ঞতা প্রকাশ করো। কথা মনে রেখো একটি, কৃতজ্ঞ বান্দাকে মহান আল্লাহ অনেক পছন্দ করেন, কারণ আল্লাহ বলেন যে মূলত একজন বান্দা আরেকজন বান্দার প্রতি কৃতজ্ঞ, সে প্রকৃত অর্থে আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ। আমরা যেন প্রত্যেকে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে পারি, সেই মর্মে যা কিছু ভালো জানিয়ে দেব, শেয়ার করে দেব সবার মাঝে। ওকে, প্যাসেজ ন্যারেশন। রিনা সেড টু হার ফ্রেন্ড, রিনা তার বন্ধুকে বলেছিল, কি বলেছিল? আই এম ভেরি এক্সাইটেড টুডে, আজ আমি খুব এক্সাইটেড, খুব উত্তেজিত একটা বিষয়। আই উইল জয়েন দ্য নেক্সট অফিস টুমোরো, যে আমি নেক্সট নিউ অফিস টুমোরো, আমি নতুন অফিসে আগামীকাল যুক্ত হব। ওকে, এখন রিনার বান্ধবী সেড টু হার, তাকে বললো, ডিড ইউ প্রিপেয়ার এভরিথিং, তুমি কি সব কিছু প্রস্তুত করে ফেলেছ? এখন রিনা বলছে, ইয়াস আই প্যাকড অল মাই ডকুমেন্ট, হ্যাঁ আমি আমার সমস্ত ডকুমেন্টস পেপার আমি রেডি করে ফেলেছি। দেন হার ফ্রেন্ড সেইড, তার বান্ধবী আবারও তাকে বলল, টেক এনাফ রেস্ট টুনাইট, তাহলে আজকে রাতে কোনো কাজ নেই, সুন্দর করে বিশ্রাম নাও। রিনা সেইড থ্যাংক ইউ, রিনা বলল ধন্যবাদ তোমাকে। মে এভরিথিং গো ওয়েল, আশা করছি সব কিছু ভালো ভালোই হবে। সাডেনলি হার মাদার কেম অ্যান্ড সেইড, হঠাৎ করেই তার মা আসলো, রিনার মা আসলো
এবং বলল হোয়াট আ ওয়ান্ডারফুল অপরচুনিটি দিস ইজ, এটা কি চমৎকার একটা অপরচুনিটি যে তুমি নতুন অফিসে কাল যোগ দিচ্ছ, রাইট? এই হচ্ছে কনভারসেশন। ন্যারেশন শুরু করার পূর্বে একটা বিষয় খেয়াল করেছো যে এই পুরো ন্যারেশনটা আমি পড়ে নিলাম এবং কে স্পিকার আর কে হচ্ছে লিসেনার আমি এটা বুঝে নিলাম, এবং বুঝে নিলাম কথার টোনটা কেমন, কোন অংশটুকু অ্যাসার্টিভ, কোন অংশটুকু প্রশ্নবোধক, কোন অংশটুকু ইম্পারেটিভ, কোনটা অপটেটিভ, কোনটা এক্সক্লেমেটারি, কথার ধরনটা বুঝে নিলাম। এবং যখনই আমি অ্যাসার্টিভের কথা বলেছি সঙ্গে সঙ্গে আমার মনে হয়েছে আচ্ছা রিপোর্টিং ভার্ব তুলে আমি সেট দেব। ইন্টারোগেটিভের কথা বলার সঙ্গে সঙ্গে আমি ভেবেছি আচ্ছা যেহেতু ডিড দিয়ে প্রশ্ন অক্সিলারি ভার্ব দিয়ে, অতএব আমি ইনভার্টেড কমা তুলে ইফ বা হোয়েদার নিব, আর সেইট তুলে আমি আস্কড ইউজ করব। ইম্পারেটিভ যেহেতু ইনভার্টেড কমা তুলে দিয়ে আমি টু নেব। অপটেটিভ যেহেতু আমি এখানে অবশ্যই প্রে বা উইশড নেব। এক্সক্লেমেটারি যেহেতু এক্সক্লেম উইথ সরো বা জয় এমন কিছু বসাবো। তাহলে এই জিনিসগুলোই কিন্তু মূলত তোমার মাথায় আসতে হবে সেন্টেন্স ন্যারেশন পড়ার সঙ্গে সঙ্গে। কখন আসবে? যখন প্যাসেজ ন্যারেশনের খুঁটিনাটি সমস্ত রুলসগুলো তোমার কন্ট্রোলে থাকবে। ক্লিয়ার? আমি যেটা করব মাঝে মাঝে রাইট আনসারটা বসাবো, তাতে করে তোমাদের যেটা হবে তোমাদের বসাতে সুবিধা হবে। আমি প্যাসেজ আকারেই করব কিন্তু মাঝে মাঝে গ্যাপ দিয়ে করব, কেমন? ওকে, সো আমি একটু ছোট করে দিই। তাহলে আমি বলছি প্রথমটা যে রিনা সেড টু, আমি এখানে দেব টোল্ড হার ফ্রেন্ড, ইনভার্টেড কমা তুলে দ্যাট। আমি একটা কাজ করি, যেটুকু পরিবর্তন আমি করছি সেটা একটু অন্য কালার দিই। ফার্স্ট পারসন ফলো করবে রিনাকে, এই জন্য এখানে শি হবে। দেখো তুমি পারো ভালো কথা, বাট আমার সঙ্গে সঙ্গে একটু রিভিশন করো। আচ্ছা, আই অ্যাম শি ওয়াজ হয়ে যাবে। অনেকে এই পার্সন পরিবর্তনটা কিন্তু ধরে রাখতে পারে না, বুঝতে পারে না। ভেরি এক্সাইটেড, ওকে। টুডে থাকলে মনে রাখতে হবে এই অ্যাডভার্বগুলো চেঞ্জ হবে দ্যাট ডে, ওকে। টুডে থাকলে দ্যাট ডে। পরবর্তী আরেকটা বাক্য, এই বাক্যটা কার বলো তো? এটাও কিন্তু রিনারি বাক্য। সো এই জাতীয় বাক্যগুলো যুক্ত করতে হয় অ্যান্ড অ্যাডেড দ্যাট, মানে রিনাই আরেকটা কথা যুক্ত করেছে, অথবা রিনা অ্যাডেড দ্যাট, রিনা আরও যুক্ত করেছে। কি যুক্ত করেছে? সে বলেছে যে শি, আই মানেই তো রিনা, একটু খেয়াল করে দেখো, রিনা নয়, অবশ্যই রিনা। শি উইল থাকলে উড হয়ে যাবে, উড জয়েন দ্য নিউ অফিস। আর টুমোরো থাকলে কি হয়? এইগুলো মনে রাখতে হবে, দ্য নেক্সট ডে, ওকে। টুমোরো থাকলে দ্য নেক্সট ডে, ব্যাস আমাদের প্রথম পরিবর্তনটা হয়ে গেল। হার ফ্রেন্ড সেইড টু হার, তার বন্ধু, তার বান্ধবী তাকে বলেছিল, জিজ্ঞাসা করেছিল, যেহেতু এটা প্রশ্নবোধক। সো আমরা বলবো যে হার FRIEND ফ্রেন্ড, হার ফ্রেন্ড আস্কড করলো কি? তাকে বলল ডিড ইউ প্রিপেয়ার এভরিথিং। সো ডিড ইউ প্রিপেয়ারের জায়গায় আমরা এখানে বসাবো ইফ বা হোয়েদার। কেন বলো তো? কারণ অক্সিলারি ভার্ব দিয়ে হয়েছে। যদি ডাব্লিউএস কোয়েশ্চেন দিয়ে হতো, ইয়েস, ওই ডাব্লিউএস কোয়েশ্চেনটাই বসতো। সো ডিড ইউ সেকেন্ড পারসন ফলো করবে হার, মানে তার বান্ধবীকে না। সো এখানে হবে শি দেওয়ার পর যদি তুমি ব্র্যাকেটে পারো রিনার আর দিতে পারো, না দিলেও চলবে। শি। ডিড ইউ প্রিপেয়ার, সো হবে হ্যাড প্রিপেয়ার্ড, এরপরে এভরিথিং। আচ্ছা, আমার প্রশ্ন হলো যে কেন আমরা আসলে পাস্ট পারফেক্ট করলাম? হ্যাঁ, এটা তোমাকে জানতে হবে টেন্স পরিবর্তনের সময়। এটা তুমি শিখেছো যে পাস্ট ইনডিফিনিট থাকলে পরিবর্তনে পাস্ট পারফেক্ট হয়ে যায় এবং সবার শেষে ফুল স্টপ। এবং এখানে একটা মজার জিনিস বলি যে ন্যারেশন পরিবর্তনের সময় যে সেন্টেন্সেই থাকুক না কেন, পরিবর্তনের সময় কিন্তু সবার শেষে ফুল স্টপ হয়ে যাবে। আচ্ছা, এবার রিনা রিপ্লাইড আসো। রিনা কি করছে? রিপ্লাইড, ইয়েস আছে, এইটা তোমাকে শিখতে হবে, ছোট ছোট জিনিসগুলো। রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, অথবা রিপ্লাইড অ্যাফার্মেটিভলি, আমরা মডার্নটা দিই, এটাই ভালো লাগে। রিপ্লাইড ইয়েস থাকলে অ্যাফার্মেটিভলি, AFFIRMATIVELY, অ্যাফার্মেটিভলি। আর নো থাকলে নেগেটিভলি। তাহলে রিনা রিপ্লাইড অ্যাফার্মেটিভলি, উত্তর দিয়েছিল যে ফার্স্ট পারসন সাবজেক্টকে ফলো করবে, সেই জন্য হচ্ছে শি। আই প্যাকড
পাস্ট টেন্স তাহলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট। তাহলে হ্যাড প্যাকড, আমি প্যাকড করেছিলাম অল মাই, মাই মানে কে বলো তো? রিনা, শি হার, হার হবে আই মি মাই, শি হার হার, আই থেকে মি, মি থেকে মাই, 3 নাম্বার শি হার হার, তাহলে এখানে হবে হার ডকুমেন্টস, MENTS ডকুমেন্টস। ওকে, শি হ্যাড প্যাকড অল হার ডকুমেন্টস। ক্লিয়ার? টেন্সের জায়গায় কিন্তু ভুল করা যাবে না। নেক্সট, দেন হার ফ্রেন্ড সেইড, তারপরে তার বান্ধবী বলেছিল টেক এনাফ, টেক রেস্ট, তুমি পর্যাপ্ত পরিমাণে টেক এনাফ রেস্ট নাইট, আজকে পর্যাপ্ত বিশ্রাম নাও। দেন আমরা বলতে পারি দেন দিয়ে যে হার ফ্রেন্ড, FRIEND ফ্রেন্ড, যেহেতু ইম্পারেটিভ মানে এক বান্ধবী আরেক বান্ধবীকে বলছে, এখানে আমরা অ্যাডভাইসড ইউজ করতে পারি, শুনতে খারাপ লাগলে আমরা টোল্ড ইউজ করতে পারি, সমস্যা নাই, নিরপেক্ষতায় টোল্ড। সো অ্যাডভাইস বা টোল্ড, ওকে, কাকে? হার, তার বান্ধবীকে। আর আমরা জানি ইম্পারেটিভ হলে ভার্ব দ্বারা শুরু হলে তার আগে টু বসাতে হয়, ইনভার্টেড কমা তুলে টু বসালাম, টু টেক এনাফ রেস্ট টু নাইট। আর এখানে একটা পরিবর্তন হবে, টু নাইট থাকলে কি হবে বলো তো? ইয়েস, দ্যাট নাইট, টু নাইট থাকলে দ্যাট নাইট। আমি এই মুহূর্তে তোমাদের যে ন্যারেশনটি সলভ করাচ্ছি সেটা কোনো একটা বোর্ড থেকে আমি নিইনি, একেবারে বেসিক সহজ। এটা যদি বোঝো তাহলে অনেকগুলো ন্যারেশনের বলা যায় যে তুমি মূল জিনিসটা ধরতে পারো। রিনা সেইড, এবার রিনা কি বলল? থ্যাংক ইউ। মনে রাখতে হবে যখন কোথাও থ্যাংক থাকে সেটাকে ভার্ব অবস্থায় নিয়ে চলে আসতে হয়। সো রিনা, রিনা থ্যাংকের জায়গাতে আমরা THAN কে থ্যাংকড, থ্যাংকড, থ্যাংকটা দিল কাকে বলো তো? তার বান্ধবীকে, হার, থ্যাংকড হার। ওকে, অ্যান্ড পরে আরেকটা বাক্য, অ্যান্ড রিনা উইস্ট, তো রিনা দেব না, আমরা শুধু উইস্ট দেব, যেহেতু এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। উইস্ট এবং উইস্ট করলো দ্যাট, কি বলে যে এভরিথিং, এভরিথিং এটা হচ্ছে সাবজেক্ট। আর মনে করে দেখো অপটেটিভ সেন্টেন্সে অবশ্যই মে থেকে মাইট হয়ে যায়, মাইট গো ওয়েল, ব্যাস হয়ে গেল। অ্যান্ড শেষ বাক্য, সাডেনলি হার মাদার কেম, সাডেনলি হার মাদার কেম। সো আমরা এখানে তার মা আসলো, অ্যান্ড আমরা রিপোর্টিং ভার্বের জায়গায় আসবো। এবং যেহেতু এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স আর এটা একটা বিস্ময় প্রকাশ করছে, আনন্দের মতোই বলা যায়, আনন্দ তো নতুন অফিসে যোগ দেবে, আনন্দ না? আচ্ছা, আনন্দ। তাহলে সাডেনলি হার মাদার কেম, হঠাৎ করেই তার মা আসলেন, অ্যান্ড কি করলো? এক্সক্লেম উইথ জয়, এবং আনন্দ নিয়ে বললেন যে, কি বললেন? যে দিস ইজ, এখানে দিস ওয়াজ বা ইট ওয়াজ, সমস্যা নেই, ইট ওয়াজ আ ভেরি ওয়ান্ডারফুল অপরচুনিটি। ছোট্ট করে মনে রেখো, যখন কোথাও অ্যাডজেক্টিভ থাকে সেখানে একটা অতিরিক্ত ভেরি ব্যবহার করতে হয়। এই ভেরিটা মূলত আসে হচ্ছে হোয়াটের পরিবর্তে, ওই একই ধরনের অর্থ দিয়ে থাকে। সো ইট ওয়াজ আ ভেরি ওয়ান্ডারফুল অপরচুনিটি, এটা ছিল প্রেজেন্ট টেন্স, হয়ে গেল পাস্ট টেন্স। তুমি চাইলে ইট অথবা দিস ওয়াজ, দিস তো হবে না, তখন দ্যাট হবে, দ্যাট ওয়াজ, এটাই তো নিয়ম, তাই না? বাট নর্মালি ইট দিলে এটার কোনো পরিবর্তন হয় না, ইট তুমি সর্বক্ষেত্রে ইউজ করতে পারো। আশা করি এইটা বুঝেছো। যারা বুঝেছো একটু কমেন্টে রিপ্লাই দাও। যদি বুঝে যাও তাহলে আমি বিশ্বাস করি পরবর্তী স্টেপে বিগত বছরের প্রশ্নগুলো সলভ করার জন্য তুমি যথার্থ প্রস্তুত হয়েছ। তাহলে আমরা বিগত বছরের প্রশ্ন ব্যাংকগুলো দেখব। দেখার পূর্বে একটু স্মরণ করে দিই, যে কোনো ন্যারেশন সলভের ক্ষেত্রে তুমি আগে তোমার বেসিক রুলগুলো দেখো, কাছে থাকা বই থেকে দেখে নাও, রিপোর্টিং ভার্বগুলোর কি পরিবর্তন হচ্ছে, ইনভার্টেড কমা তুলে আমরা কোথায় কি দিচ্ছি, টেন্স থাকলে কোন টেন্সে রূপান্তর হচ্ছে, নিকটবাচক শব্দ বা অ্যাডভার্বিয়ালগুলোর পরিবর্তন কি, এই বেসিকগুলো যদি তোমার জানা হয়ে যায়, এরপরে প্যাসেজ ন্যারেশনের ভিতরে ছোট ছোট কিছু পরিবর্তন, যেমন ইয়েস থাকলে অ্যাফার্মেটিভলি, নো থাকলে নেগেটিভলি, সার থাকলে রেসপেক্টফুলি, আর একের অধিক বাক্য যখন আমরা যুক্ত করি তখন অ্যাডেড, অলসো, এই হাতে গোনা 4-5টা রুল ব্যতীত সবগুলোই কিন্তু সেন্টেন্স ন্যারেশনের মতোই। বাট আমার খুব আফসোস হয়, আমি যদি কোনো শিক্ষার্থীকে হাতে কলমে ধরে খুব কাছ থেকে
30 মিনিটস একটা স্টুডেন্টকে আমি বোঝাই, সে বলবে ন্যারেশনের থেকে সহজ জিনিস আর কিছুই নেই। কিন্তু আফসোস তোমরা ওইভাবে কাছ থেকে অনুধাবন করনি, কঠিন কঠিন ভাবতে ভাবতে এমন একটা কঠিন ভয়ঙ্কর ভেবেছ, ন্যারেশনের নাম শুনলেই তো মনে হয় যে এ এক ভয়ঙ্কর বিষয়, আতঙ্কে জ্বর চলে আসে। সো আসলে এটা আতঙ্কিত হওয়ার মতো কোনো বিষয় নয়। এনিওয়ে, সবশেষ কথা একটাই, আমি বলবো যে সবাই ন্যারেশানে এই মুহূর্তে এসে প্রিপারেশন নেবে না। যারা ন্যারেশন পারো তারা রিভিশন দিয়ে ন্যারেশনটা বারবার রিভিশন করো, রিচেক করো বিগত বছরের প্রশ্নগুলো। আর যাদের ন্যারেশন কন্ট্রোলে নেই, নতুন করে আর শিখতে যেও না। যদি সম্ভব হয় সমস্ত টপিকগুলো যেগুলো আমি দেখাবো এর পরে সময় থাকলে ন্যারেশনটা একটু ভালো করে দেখো, ঠিক আছে, বিগত বছরের প্রশ্নগুলো। এবার আমরা বিগত বছরের প্রশ্নগুলো একটু দেখে নিই। ওকে, এই হলো বিগত বছরের প্রশ্ন। আমি প্রথমে যে প্রশ্নটি তোমাদের দেখাচ্ছি ঢাকা বোর্ড 2024। বরাবরই শুরুতে আমি ঢাকা বোর্ড 24টায় দেখাচ্ছি তোমাদের। এর মানে এই না যেটা দিয়ে শুরু, যার যেটা আছে কাছে থাকা মডেল বা বই, যে কোনো বই থেকেই পড়বে। সুন্দর করে আগে প্যাসেজটা পড়ে নেবে, বাংলাটা ভালো করে বুঝবে। এবার দ্বিতীয় কাজ হচ্ছে প্রতিটা সেন্টেন্স দেখে দেখে ফিল করা যে সেটা কি কোন বাক্যে আছে, এটা কি অ্যাসার্টিভ, এটা কি ইম্পারেটিভ নাকি। আমি দেখতে পাচ্ছি এখানে যতগুলো সেন্টেন্স সবগুলোকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে, একটা অ্যাসার্টিভ এবং আরেকটি হচ্ছে ইম্পারেটিভ। অ্যাসার্টিভগুলোকে আমি আলাদা করে দিয়েছি, তার রাইট উত্তর। ইম্পারেটিভগুলোকে আলাদা করেছি, তার রাইট উত্তর। এবার এই সবগুলো উত্তরকে আমি একসাথে যুক্ত করেছি। এই যুক্ত করার সময় মাঝে মাঝে কিছু কানেক্টর, কিছু রিপোর্টিং ভার্ব, এই যে যোজনটা, এটাই মূলত হচ্ছে প্যাসেজ ন্যারেশনের নিয়ম, আর বাকিটা সবগুলো কিন্তু সেন্টেন্স ন্যারেশনের মতোই। এখন কথা একটাই, কাছে থাকা বই থেকে জাস্ট প্র্যাকটিস চালিয়ে যাও, বিগত বছর প্রশ্নগুলো বারবার ভালো করে দেখো। আর আমি যেগুলো রুলস দেখালাম, সিলেক্টেড রুলস, সেগুলো দেখো। প্যাসেজ ন্যারেশন পারার পূর্ব শর্ত, আমি আবারও বলছি, সেন্টেন্স ন্যারেশন। তুমি যদি সেন্টেন্স ন্যারেশন না পারো, কারো কাছে জিজ্ঞাসাও করো না যে আমি প্যাসেজ ন্যারেশন পারতে চাই। বুঝতে পেরেছ? এনিওয়ে, এই হচ্ছে তোমাদের ন্যারেশনের ওপরে সর্বশেষ আয়োজন। এখন একটি দাওয়াত দিয়ে রাখি, এইচএসসি আর আলিম পরীক্ষার পর ইংলিশ মজা ইউটিউব চ্যানেল অ্যান্ড পেজে নজর রাখো। দুর্দান্ত অফারে তোমাদের অ্যাডমিশনের জন্য ভর্তি শুরু হবে। তোমার প্রস্তুতি যদি হয় মানবিক বা বিভাগ পরিবর্তন থেকে, প্রস্তুতির অংশ হিসেবে যদি থাকে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান, তাহলে মনে রেখো ইনশাআল্লাহ এখান থেকেই তুমি চান্স পাবে। শুধু মনোবাসনা নেক রাখো, আমরা ইনশাআল্লাহ তোমাদেরকে যে ডিরেকশন দেবো সেটা ফলো করলে তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যাবে। ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।